ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারার মধ্যে কত যে শান্তি সেটা বলে বোঝাতে পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু ঘরে সকালবেলা উঠেই সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে এই যে চাদরগুলো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এখন এই যে খুব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র, তারপরে অন্যান্য রুমের যতগুলো কাজ আছে সব কিন্তু টুকটুক করে আমি গুছিয়ে ফেলেছি। তো আগে ভাবলাম যে এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে আর রাতের বেলায় যেহেতু আনা হয়েছিল, ওইভাবে আর ভাঁজ করতে ইচ্ছে করেনি। তো সকাল সকালে এই কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি চাদরে মার দিয়েছি। আমাদের সবার প্রিয় শিমুল আপু বলেছিল, আপু আমি তো চাদরে মার দিই না। আপু আমি কিন্তু দেই, একদম হালকা করে আর কি। মারটা যদি বেশি ঘন হয়ে থাকে সেখানে দেখা যায় পানির পরিমাণটা একটু বেশি দিয়ে তারপরে যদি মার দেওয়া হয় না, তাহলে বিছানা চাদরটা বিছানোর পর একদম কেমন যেন একটা আর কি সৌন্দর্য কাজ করে, নেতিয়ে থাকে না, একটু খসখসে থাকে ঠিকই, তবে একদম টান টান থাকে। আর মনে হয় যে ধুলোবালিগুলো এরকম বিছানাতে লেগে থাকে না। এটা আর কি আমার চিন্তা ভাবনা। সব সময় যে দেই তা না, মাঝে মাঝে দেই আবার মাঝে মাঝে দেই না। তো এই যে দুইটা বিছানার চাদর গুছিয়ে তার মধ্যে আবার বালিশের কভারগুলো এভাবে রেখে দিলাম। এভাবে রেখে দিলে হয় কি যে পরবর্তীতে ওইভাবে খোঁজাখুঁজি ঝামেলাগুলো আর করতে হয় না। এই রুমটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে সকালবেলা তো এখনো জানালা খুলে দেইনি, কারণ বাইরে থেকে প্রচুর ঠান্ডা আসছিল। তো এখানে এই যে বাটিগুলো আমি ধুয়ে এখানে আমি ওইভাবে ঝুড়ি থেকে নামিয়ে এখানে রেখে দিয়েছিলাম। তো বাটিগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আমি গুছিয়ে নেব। আসলে যতই গুছাই না কেন সংসারের কাজ যেন শেষ হবার নয়। একদিক থেকে গুছাতে থাকি, আরেক দিক থেকে এলোমেলো হতেই থাকে। এখানে আমি অফ ক্যামেরাতেই দুপুরে রান্নার জন্য সব কাটাকাটি করে নিয়েছি। তো এখানে আমি এই যে আজকে সব রকমের সবজি, ফুল, তারপরে সিম, আলু, গাজর, তো সব কিছু দিয়ে একটা সবজি ভাজি করব আর কি। আর ডিম দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে আর আলু দিয়ে আর কি তরকারি রান্না করব। তো আমি কিন্তু সব ভাজির মধ্যে আদা রসুন দিয়ে থাকি। তো ভাজিটা একটু আর কি ভাপিয়ে নেব। তো তার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভাজিটা ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমার কিন্তু ভাজিটা খুব সুন্দর করে আমি একদম ভাপ দিয়ে নিয়েছি আর কি, পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি। এই তেলটা দিয়ে গত বিকেলে একটু ভাজা পোড়া করেছিলাম, তো ভাবলাম যে এই তেলটা দিয়ে এখন ভাজিটা আমি রান্না করে ফেলি। তো অনেকটা পরিমাণে তেল যেহেতু রয়ে গিয়েছে, তো ভাবলাম যে এই তেলটা দিয়ে আজকে রান্না করব। আর আমি ভাজির মধ্যে সবসময় এরকম কিছু শুকনো মরিচ কিন্তু দিয়ে দেই। দেখা যায় কি শুকনো মরিচটা জবার আব্বু খেতে বসলে বারবার শুকনো মরিচ ভাজাটা খেতে অনেক পছন্দ করে। তো যার জন্য আর কি শুকনো মরিচটা দিয়ে দেয়া, আবার আমারও মাঝে মাঝে খেতে আর কি ভালো লাগে। আমার অনেক আপুরা আমাকে বলেন যে আমি নাকি খুব সাংসারিক একজন মেয়ে, আমি নাকি খুব গুছিয়ে এবং পরিপাটি করে কাজ করি। আসলে কতটুকু কি করতে পারি আমি জানি না। আমি সবসময় চেষ্টা করি আমার মতো করে আমি গুছিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করার জন্য।
তো এখান থেকে কিছুটা ভাজি উঠিয়ে রাখছি, এটা জবার আব্বুর জন্য। আর বাকিটার মধ্যে যেহেতু আমি ধনিয়া পাতা দিব, তো সে তো আর ধনিয়া পাতাটা খাবে না। তো মাঝে মাঝে কিন্তু আবারও খায়ও। দেখা যায় এই যে ভাজিটা যখন তেলে দিয়েছি তখনই যদি ধনিয়া পাতাটা দিয়ে দিতাম, তাহলে আবার সে আর কি খেয়ে নিত। তো মাঝে মাঝে কিন্তু এখন ওইভাবেও রান্না করি। তো এই তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তবে আমি যখন আমার সংসারের কাজগুলো করি না, তখন একজন মানুষের কথা খুবই মনে পড়ে। তো একদিন এক খালাম্মার কথা গল্প করলাম না, যে সকালবেলা রুটি না দিলে সে আমার সাথে খুব অভিমান করত। তো ওই খালাম্মাটা আমাকে সবসময় বলত, তখন তো আমার জবা জুঁই কেউ ছিল না, আমরা ২ জনই ছিলাম। তো আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খালাম্মা সবসময় বলত যে, "আমি যদি বেঁচে থাকি আর তুমি যদি আমার বাসাতে থাকো কখনো, তাহলে আমি দেখব যে বাচ্চা-কাচ্চা হওয়ার পর তুমি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকো।" তো আমি তখন আর কি খালাম্মাকে হেসে বলেছিলাম যে, "হ্যাঁ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর আপনার সাথে যদি আমি থাকি, তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমি কিভাবে সবকিছু গুছিয়ে এবং পরিপাটি করে রাখি।" তবে ওই সময়তে কিন্তু আর তার সাথে আমার থাকা হয়নি। কারণ তার আগে আমি বাসাটা ছেড়ে দিয়েছিলাম। তবে আমি মাঝে মাঝে না খালাম্মার কথা অনেক সময় খালাম্মাকে মিস করি, তার কথাগুলোকে, যে হয়তোবা আজকে একসাথে থাকলে খালাম্মা হয়তো বলত যে, "বিথি সেই আগের বিথিই রয়ে গিয়েছে। এখনো কি সুন্দর করে তার বাসাটাকে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে।" সত্যি কথা বলতে দিন চলে যায়, তবে কথাগুলো কিন্তু ঠিকই রয়ে যায়। তো এখানে আমি ৩ টা ডিম রান্না করব। তবে ৩ টা ডিম আমি মাঝখান থেকে অর্ধেক করে তারপর আর কি রান্না করব। ডিমগুলো আগে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এই শীতের মধ্যে নতুন আলু দিয়ে ডিম রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। মাঝে মাঝে ডিমটা আমি ভেজেও রান্না করি, আবার মাঝে মাঝে কিন্তু আমি তরকারি দিয়েও রান্না করি। ছোট দিন তো আসলে কাজের সাথে ওইভাবে পেরে ওঠা যায় না। একদিকে কাজ করতে গেলে আরেকদিকে দেরি হয়ে যায়। তো অফ ক্যামেরাতেই, যার জন্য সকাল সকালই পুরো রুমটাকে আর কি আগে গুছিয়ে নিয়েছি। বাসার সমস্ত কাজ গুছিয়ে তারপরে যদি রান্নাঘরে রান্না করতে আসা হয়, তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত শেষ হয়ে যায়। আসলে সবকিছু গুছিয়ে হাতের কাছে রেডি করে তারপরে রান্না করতে আসলে দেখা যায় যে তখন কিন্তু আর সময় লাগে না। চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যায়। আবার সকাল সকাল রান্না করে তারপরে যদি আবার ঘর-দুয়ার গুছাতে যাই, তাহলে আমার কাছে মনে হয় যে শীতের দিন এত সকাল সকাল রান্না করলে সব খাবার-দাবারগুলো কিন্তু একেবারে ঠান্ডা পানি হয়ে যায়। আর বড় মেয়েটা যেহেতু এখন স্কুল থেকে আসতে আসতে একদম 4:30 5টার মধ্যে ও বাসায় আসে, যেহেতু স্কুল টাইমটাও চেঞ্জ হয়েছে। তো এই কারণে আর কি রান্নাটাও একটু দেরিতে বসাই, যে আগে কাজ করি তারপরে রান্নাবান্না করি। আর বরাবরই আমি কিন্তু রান্নাটা সবসময় দেরিতে করে থাকি। কারণ বড় মেয়ে না আসা পর্যন্ত আমি কিন্তু ওকে ছাড়া আমার খেতে ইচ্ছে করে না। যতই তাড়াতাড়ি রান্না করি না কেন, সেই খেতে খেতে আমার বিকেল 4:30 5টাই বাজে। তবে মাঝখানে যদি ক্ষুধা লাগে, তার মাঝখানে তো হালকা পাতলা কিছু খেয়েই নেই। আসলে মা তো মেয়েটা এসে একা একা খাবে, সেটা আমার কাছে আসলে ভালো লাগে না। কেন যেন আমার খেতেই ইচ্ছে করে না, এমন একটা অবস্থা। তো এর মধ্যে কিন্তু ওই যে ঘরগুলো মুছে নিয়েছিলাম, পাপোশগুলো বিছানো হয়নি। তো ভাবলাম যে পাপোশগুলো বিছিয়ে দেই। তো দরজাগুলো খুলে দিয়েছি যে বাইরের থেকে একটু আলো বাতাস আসুক। আর সবসময় যদি ঘরের দরজা জানালা লাগানো থাকে, তাহলে ঘরের ভিতরে কেমন যেন একটা ভাবসা গন্ধ তৈরি হয়, সেটা আমার ভালো লাগে না। যেদিনই দেখি রোদ উঠে সেদিনই কিন্তু আমি ঘরের দরজা জানালা সব কিছু খুলে দেই। তো খুব ভালো লাগে আর কি তখন। তো এখানে কিন্তু কথা বলতে বলতে এই তো আমি রান্নাগুলো করে নিচ্ছি। ডিম আলুটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজের কলিগুলো। তো ওই যে বললাম যে ডিমটা আজকে অর্ধেক করে রান্না করব। তো এই তো আমি এখন ডিমগুলো অর্ধেক করে নিচ্ছি। আজকে ওইভাবে আর কোনো আপুদের কমেন্ট পড়লাম না। আসলে ওইভাবে কোনো আপুদের কমেন্ট আমি রেডিও করিনি পড়ার জন্য। তো আশা করছি আপুরা বুঝতে পারবেন।
এত ব্যস্ততার মধ্যে সময় কাটাই, তার মধ্যেও আমি চেষ্টা করি যে সব সময় আমার ভালোবাসার আপুদের কমেন্টগুলো পড়ে নেওয়ার জন্য। তবে মাঝে মাঝে কিন্তু ব্যস্ততার সাথে নিজেকে আর ওইভাবে তৈরি করে নিতে পারি না যে ব্যস্ততাই শেষ করব, না ওই দিক থেকে আমি আমার এই ভালো লাগার কাজটা শেষ করব। এই কাজগুলো করতে করতে আমার এতটা আর কি ভালো লাগার আর ভালোবাসার জায়গাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখানে। একদিন যদি এখানে আমি এখন কাজ না করি, আমার কাছে মনে হয় যে আমি কত বছর যাবত আমি কাজ করছি না। তো এটাই হচ্ছে হয়তো ভালোবাসা। তো ডিমগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে আজকে আর তরকারিটা আলাদা করব না। এখানে আমি ধনিয়া পাতাটা এখনই দিয়ে দিব। ধনিয়া পাতাটা পরে দিলে জবার আব্বুর কাছে নাকি ধনিয়া পাতার স্মেলটা খুব বেশি লাগে। তো তার কথা যে যখন ধনিয়া পাতা দিবা একদম ঝোল দেবার সাথে সাথে ধনিয়া পাতা দিয়ে দিবা, তাহলে আমি আর কি সেটা খেতে পছন্দ করি। তো তার কথা মতোই আর কি আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে তারপর আর কি আমি নামিয়ে নেব। আর পেঁয়াজটা যেহেতু বেশি পরিমাণে কেটেছিলাম, আদা রসুনের বাটি এগুলো আবার আমি ফ্রিজে এই তো এখন গুছিয়ে নিচ্ছি। ফ্রিজটাও দেখি এই পাশ থেকে একেবারে এলোমেলো হয়ে আছে, এক জায়গার জিনিস আরেক জায়গায় চলে গিয়েছে। তো সেটাও একটু গুছিয়ে নিলাম। সেদিন বাংলাদেশি ব্লগার মমি আইডি থেকে আপু বলতেছিল, আপু তোমার ফ্রিজে এত বাটি। তো সত্যি বলতে আপু আমি সব কিছু আমি কিন্তু বাটিতে করেই রাখি, সেটা ডিপ হোক বা নর্মাল হোক। ডিপেও কিন্তু আমি সব কিছু একদম বক্স করে করে তারপরে মাছ মাংস বা অন্যান্য যত জিনিস আছে ফ্রোজেন করার মতো সেগুলো আমি বাটিতেই রাখি, আবার নর্মাল ফ্রিজেও। তো এভাবে রাখলে দেখা যায় কি যে নর্মাল ফ্রিজ বলো আর ডিপের অংশটা বলো, নর্মালের অংশটা বলো, দুইটাই কিন্তু নোংরা কম হয়। আর যার কারণে কিন্তু আমি আমার ফ্রিজটা অনেক দিন পর পর ক্লিন করি, তেমন একটা সমস্যা হয় না। আজকে দুপুরে রান্না এই তো ভাত সবজি ভাজি আর ডিম দিয়ে আলু রান্না। তো আজকে মাশাআল্লাহ খাবার দাবারের আয়োজনটা অনেক সুন্দর ছিল। তো চুলা তো পরিষ্কার করতে হবে, রান্না বান্না শেষ, তো চুলা ক্লিন না করা পর্যন্ত তো স্বস্তি পাবো না। আবারও যে পাতিলাগুলোতে রান্না করেছি সেগুলো আমাকে ক্লিন করতে হবে। তো এখানে আমি খুব ভালো করে সাবান দিয়ে অফ ক্যামেরাতে চুলাটা কিন্তু আগে একটু আমি মেজে নিয়েছি। আর এই যে পাইপটা এটাও ভেজা কাপড় দিয়ে সাবান দিয়ে একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর এই পাশে যেহেতু সিলিন্ডারে রান্না করি, সিলিন্ডারে রান্না করতে গেলে আমার পাশের চুলাটার অবস্থাও কিন্তু খারাপ হয়ে যায়। তো একটা চুলায় রান্না করলে কি হবে, পাশাপাশি কিন্তু আমার এই গ্যাস লাইনের চুলাটাও আমাকে পরিষ্কার করে নিতে হয়। কারণ সিলিন্ডারে যখন রান্না করি তখন কিন্তু ওই গ্যাস লাইনের চুলার অবস্থাও খারাপ হয়ে যায় মশলা তেল ছিটে। আর রান্না করার পর এই যে সাইডে যে দেয়ালটা এটা পুরোটাই কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হয়, কারণ অনেক তেল মশলা ছিটে কিন্তু এই যে টাইলসের অংশগুলো একেবারে ভরে থাকে। তো খুব সুন্দর করে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, রুমালটাও সাবান দিয়ে ধুয়ে দিলাম। আর এই টাওয়ালটা না আমি এখানে আর কি একটু ঝুলিয়ে দিব। তো তার জন্য এখানে আমি এই যে দুইটা পেরেক গেঁথে তারপরে এটা আমার ঘরেই ছিল এই স্প্রিংয়ের মতো তারটা। তো আমি ভাবতেছি পরে হুক এনে তারপরে সুন্দর করে এটা একটু টাইট করে লাগিয়ে নেব। আসলে রান্নাবান্নার পর হাত মুছতে একটু সমস্যা হয়, তাই আর কি এই ছোটো টাওয়ালটা দেখলাম অনেক দিন যাবৎ ঘরে পড়ে আছে। তো ভাবলাম যে এটাই না হয় ঝুলিয়ে দিই, এটা কাজে লাগিয়ে ফেলি রান্নাঘরের জন্য। তো এটা লাগানোর পর কেমন লাগছে আমার প্রিয় আপুরা অবশ্যই জানাবেন। এখন সন্ধ্যাবেলা, তো এখন তো ধনিয়ার পাতার দাম অনেকটা কমে গিয়েছে। তো কি নাস্তা বানাবো এটাও কিন্তু প্রতিদিনের একটা প্যারা থাকে যে কি নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দিব। তো এখানে আমি একটু বেসন আর চালের গুঁড়া নিয়ে নিয়েছি, নিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপরে আমি এই যে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর ধনিয়া পাতাগুলো আমি এখন কয়েকটা ধনিয়া পাতা একসাথে করে লম্বা লম্বা করে আর কি আমি এই বেসনে চুবিয়ে তারপরে খুব সুন্দর করে ভেজে নেব। তো এটা ছিল ধনিয়া পাতার পাকোড়া আর কি। এর আগে আমি কখনো এই ধনিয়া পাতার পাকোড়াটা খাইনি। তো হঠাৎ করেই মনে হলো যে দেখি অনেক কিছু দিয়েই তো পাকোড়া খাওয়া যায়, তবে এটা দিয়ে কেন খাওয়া যাবে না। তো আমি আমার মতো করে সব কিছু রেডি করে তারপরে এই যে আমি পাকোড়াগুলো এখন বানিয়ে নিচ্ছি।
যেহেতু কড়াইটা একেবারে ছোট, তো চাইলে কিন্তু বেশি একটা দেয়া যাচ্ছে না, একটা একটা করে দিচ্ছি আর আমি ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াটা না খেতে এত মজা আর এত মুচমুচে হয়েছিল, খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো আমার মেয়েরা কিন্তু খুবই পছন্দ করেছে। তো বেসনে যতটুকু হয়েছে আমি ততটুকুই আর কি ভেজে নিয়েছি, আর বাকি ধনিয়া পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম। এটা ছোট ছোট করে কেটেও কিন্তু এই ধনিয়া পাতাটা একদম বড়ার শেপ দিয়ে তারপরে বানিয়ে নেওয়া যায়। তো ওইটা আর বানালাম না, আমি এভাবেই লম্বা লম্বা করে আর কি সবগুলো ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে ভাজলে একসাথে অনেকগুলো দিয়ে কিন্তু খুব দ্রুত ভেজে নেওয়া যেত। তো ওই যে অলসতা, তো অলসতার কারণে চিন্তা করলাম যে আবার ওই কড়াইটা নষ্ট করব, তাই এই ছোট কড়াইটাতেই সব কিছু ভেজে নিলাম। তো মোটামুটি ভাজা শেষ, বাকিগুলো রেখে দিব। আজকে সন্ধ্যায় নাস্তা ছিল ধনিয়া পাতার পাকোড়া আর সাথে ছিল দুধ চা। এটা খেতে কিন্তু দারুণ মজার ছিল। তা আমি টেবিলে সব কিছু নিয়ে এসে আগে একটা ভেঙে দেখছিলাম যে আসলে খেতে কেমন হয়েছে। দারুণ মচমচে আর মজা হয়েছে। আমার কোন কোন আপুরা এই পাকোড়াটা খেয়েছেন চাইলে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।